এটি একটি অস্থির অ্যাকশন থ্রিলার, যেখানে এক সাধারণ জীবন বেছে নেওয়া মানুষ তার স্ত্রীকে বাঁচাতে পুরনো সত্তায় ফিরে আসে। আজকের সিনেমাটি হলো দক্ষিণ কোরিয়ার শ্বাসরুদ্ধকর অ্যাকশন মুভি আনস্টপেবল। শুরুতেই আমরা দেখতে পাই দংচল তার বন্ধু চুনডংয়ের সাথে মাছের বাজারে মাছ সরবরাহ করছে। দংচল এখন শান্তশিষ্ট জীবন কাটালেও তার অতীত ছিল একেবারে ভিন্ন। বাজারে এক শক্তিশালী ইউনিয়ন লিডারকে বকেয়া টাকা আদায়ের জন্য সহিংস হতে দেখেও দংচল শান্তভাবে বিষয়টি এড়িয়ে যায়, কারণ সে এখন কোনো ঝামেলায় জড়াতে চায় না। দংচল কিন্তু বসে থাকার পাত্র নয়। সে একের পর এক ব্যবসায় বিনিয়োগ করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই প্রতারিত হচ্ছে বা লোকসান গুনছে। এবার তার নতুন পরিকল্পনা, কোরিয়াতে কিং ক্র্যাব আমদানি। এদিকে তার স্ত্রী জিসু একাধারে বৃদ্ধাশ্রমের সেবিকা ও হোটেলের ওয়েটার হিসেবে কঠোর পরিশ্রম করে তাদের ক্রমবর্ধমান দেনা মেটাচ্ছে। তাদেরই দেনার মূল কারণ দংচলের ব্যর্থ উদ্যোগগুলো। এক রাতে দংচল আর জিসু বাড়ি ফেরার পথে এক নারী পাচারকারী দলের গাড়ির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এই চক্রটি শহরে একের পর এক সুন্দরী নারীকে অপহরণ করে। আর আশ্চর্যের বিষয় হলো, তারা নারীদের পরিবারের কাছে টাকা পৌঁছে দেয়, আর সেই টাকা পেয়ে স্বামী বা বাবারা আর তাদের স্ত্রী বা সন্তানের খোঁজও করে না। ফলে চক্রটি বিনা বাধায় কাজগুলো চালিয়ে যাচ্ছিল। গাড়ির সংঘর্ষের পর অপহরণকারী দলের প্রধান কিতে গাড়ি থেকে নামা জিসুকে দেখে মুগ্ধ হয় এবং তখনই সে তাকে অপহরণের টার্গেট করে। কোনো ঝামেলা না করে সে বরং নিজের ড্রাইভারকে মারধর করে দংচলের কাছে ক্ষমা চেয়ে চলে যায়, যা ছিল এক নতুন ভয়ানক খেলার ইঙ্গিত। দংচলের জীবনে তখন অন্ধকার ঘনিয়ে আসছে। পাওনা টাকা চাইতে গেলে ইউনিয়ন লিডার তাকে অপমান করে সামান্য কিছু অর্থ ধরিয়ে দেয়। এর মাঝেই খবর আসে তার কিং ক্র্যাবের জাহাজটি পথ ভুল করে চীনা জলসীমায় আটকে গেছে। দেনার কারণে লোন কোম্পানি তাদের বাড়ি ও গাড়ি বাজেয়াপ্ত করার আইনি নোটিশ পাঠায়। এর মাঝেই আসে জিসুর জন্মদিন। দংচল তাকে একটা রেস্টুরেন্টে সারপ্রাইজ দিতে নিয়ে যায়। লোনের নোটিশ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। দংচল কেক আনতে গেলে ফিরে এসে দেখে জিসু নেই। সেভাবে রাগ করে হয়তো চলে গেছে। রাতে বাড়ি ফেরার পথে দংচল দেখে বাড়ির কাছে দুটি গাড়ির দুর্ঘটনার কারণে রাস্তা ব্লক। সে বুঝতে পারেনি এটা ছিল অপহরণকারী চক্রের সাজানো নাটক। এই সুযোগে তারা তার বাড়িতে ঢুকে জিসুকে অপহরণ করে নিয়ে যায়। ঘরে ঢুকে এলোমেলো জিনিসপত্র দেখে দংচল বুঝতে পারে বড় কোনো বিপদ হয়েছে। সে দ্রুত থানায় মিসিং ডায়েরি করতে গেলে জানতে পারে বাড়ির আশেপাশে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, অর্থাৎ অপহরণ পুরোপুরি পরিকল্পিত ছিল। থানা থেকে বেরোতেই ফোন আসে অপহরণকারীর। সে জানায় জিসু তার কাছে আছে এবং পুলিশকে জানালে ফল ভালো হবে না। সে দংচলকে একা তার দেওয়া ঠিকানায় যেতে বলে, যেখানে ফ্রিজে একটি ঠিকানা লেখা আছে। দংচল সেখানে গিয়ে দেখে একটি টেবিলে একটি ব্যাগ, একটি মোবাইল ও একটি জ্যাকেট। ফোনে অপহরণকারী বলে, তোমার স্ত্রীকে ভুলে যাও, এই টাকাগুলো তার বিনিময় নাও। ব্যাগে ছিল বিপুল পরিমাণ অর্থ। এটাই ছিল চক্রটির সফল কৌশল, টাকা দিয়ে পরিবারকে চুপ করানো। দংচল এই টাকা নেয় না, বরং বন্ধুকে সাথে নিয়ে অপহরণকারীকে ধরতে চেষ্টা করে, ব্যর্থ হয়। দংচল তখন টাকাগুলো প্রমাণ হিসেবে থানায় জমা দিয়ে আসে, কিন্তু স্ত্রীকে বাঁচানোর জন্য তথ্য তার চাই। টাকার অভাবে বন্ধু চুনডং শহরের সব খবর জানা এক ইনফরমারের কাছে, মিস্টার পার্কের কাছে যায়। এদিকে দংচলের জরুরি অবস্থার কথা ইউনিয়ন লিডারকে জানালে সে টাকা দিতে অস্বীকার করে এবং নিজের দেহরক্ষীদের দিয়ে বেধড়ক মারতে থাকে। ঠিক তখনই দংচলের আসল রূপ বেরিয়ে আসে। আসলে দংচল ছিল একজন ভয়ঙ্কর সাবেক গ্যাংস্টার। নিজের এবং স্ত্রীর সম্মান রক্ষায় এবার সে আর নিজেকে আটকে রাখল না। একাই সেই ইউনিয়ন লিডার ও তার বাহিনীকে নির্মমভাবে মারপিট করে টাকা ছিনিয়ে নেয়। সেই টাকা নিয়ে তারা ইনফরমার মিস্টার পার্কের কাছে যায়। মিস্টার পার্ক প্রথমে রাজি না হলেও বন্ধু চুনডং তাকে তার ব্যবসার 5% শেয়ার দিতে রাজি হলে কাজে নামে। ইনফরমারের মাধ্যমে তারা একটি সন্দেহজনক বাণীর মালিকের খোঁজ পায়। মালিক জানায় সে নাম্বার প্লেটটি বিক্রি করে দিয়েছে। সেই সূত্র ধরে তারা তিনজনে একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে যায়, যা ছিল অবৈধ কার্যকলাপের স্বর্গরাজ্য। নাম্বার প্লেট বেচাকেনা থেকে শুরু করে ড্রাগ ডিলিং পর্যন্ত চলত সেখানে। পার্কিং লটের ম্যানেজার প্রথমে তথ্য দিতে রাজি না হয়ে গার্ড দিয়ে তাদের মারপিট করতে গেলে মিস্টার পার্ক প্রচুর মার খায়। এই মারের পর ম্যানেজার ভয়ে তাদের সর্বশেষ ডেলিভারি অ্যাড্রেসটি দেয়। ঠিকানা অনুযায়ী তারা একটা পুরনো হোটেলে গিয়ে জানতে পারে মালিকানা বদল হয়েছে। হতাশ হয়ে বেরিয়ে আসার সময় দংচল দেখে কালো গাড়ি থেকে কিছু মেয়েকে নামানো হচ্ছে, আর সেই লোকটাকে দেখে যে কিনে জিসুর অপহরণের সময় রাস্তায় জিনিসপত্র অদল বদল করছিল। দংচল নিশ্চিত হয় এরাই অপহরণকারী চক্রের লোক। তখনই পুলিশ স্টেশন থেকে ফোন আসে, এক অজ্ঞাত লাশের খোঁজ পাওয়া গেছে যা জিসুর বর্ণনার সাথে মেলে। দংচল ভয়ে ভয়ে থানায় যায়, তবে লাশের ছবি দেখে হাঁপ ছেড়ে বাঁচে। লাশটি জিসুর নয়,
এরপর দংচল এমন একজনের সাথে দেখা করে যার স্ত্রীও 2 বছর আগে অপহৃত হয়েছিল এবং সম্প্রতি সে মারা গেছে। সেই লোকটিও প্রচুর টাকা পেয়েছিল, কিন্তু পরে সে অপহরণকারীদের ধরার চেষ্টা করে কিছু তথ্য জোগাড় করেছিল। লোকটি সেই ফাইলটি দংচলকে দেয় এবং তার স্ত্রীর জন্য আর প্রয়োজন হবে না বলে জানায়। দংচল ফিরে আসার সময় লোকটি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে। ফাইলটি ঘাঁটতে গিয়ে দংচল একটি ফাইন্যান্স কোম্পানির বিজনেস কার্ড পায়। মনে পড়ে যে ড্রাইভার তাদের গাড়িতে ধাক্কা মেরেছিল সেও তাকে একই কার্ড দিয়েছিল। দংচল বোঝে ফাইন্যান্স কোম্পানি কেবল একটি আড়াল, এর পিছনে নারী পাচারের ব্যবসা চলে। দংচল দ্রুত সেই ফাইন্যান্স কোম্পানিতে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করে এবং তার দেহরক্ষীকে কুপোকাত করে ম্যানেজারকে জিম্মি তুলে আনে। নির্মম অত্যাচারের পরও ম্যানেজার মুখ খোলে না। ঠিক তখনই অপহরণকারী কিতে ভিডিও কল করে। সে যিশুকে বন্ধ দিচ্ছে এবং দংচলকে ম্যানেজারকে মেরে ফেলতে বাধ্য করে, নয়তো সে যিশুকে হত্যা করবে। উপায় না দেখে দংচল ম্যানেজারকে শ্বাসরোধ করে অনজ্ঞান করে ফেলে। কিতে ভাবে ম্যানেজার মরে গেছে। সে দংচলকে টাকা ফেরত দিলে যিশুকে ফেরত দেওয়ার কথা বলে ফোন কেটে দেয়। জ্ঞান ফেরার পর ম্যানেজার জানায় কিতে টাকার জন্য নারী পাচার থেকে শুরু করে অঙ্গ বিক্রি পর্যন্ত করে, এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো অপহৃত নারীদের পরিবার টাকা পাওয়ার পর তাদের আর ফেরত নিতেই চায় না। ম্যানেজার সম্ভাব্য ঠিকানাগুলো বলে দেয়। এবার নতুন চ্যালেঞ্জ, টাকা। দংচল সেই টাকা পুলিশ স্টেশনে জমা দিয়ে এসেছিল।